শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মাহবুবা ইসলাম সুমির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্যান দ্য ডিভাইন প্রেজেন্স বি ফেল্ট সো ইজিলি। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। মোহাম্মদপুর আজিজ মহল্লার স্টুডিও 6x6 অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পি ও নাজিব তারেকের যৌথ চিত্রকলা প্রদর্শনী নির্মাণ। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১৫ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে শিল্পী সাইমা এম খানের একক চিত্রকলা প্রদর্শনী ক্যানভাসের স্মৃতিগাথা। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৬ মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা ৬টা ৪৫ সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিজ টাইম। রাত ৮টা ২০ থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আমি আপনাকে আমার আগের রিলেশনের কথা বলেছি, সেটা বলা ঠিক হয়নি। এমনকি আমি একটু আগে আপনাকে বললাম যে আমি বিয়ের পর আপনাকে রান্না করে খাওয়াতে পারবো না, এটা বলাও আমার ঠিক হয়নি। তাহলে বেটার একটা কাজ করুন না, আপনি আমাকে বলে দিন কোনটা বলা ঠিক কোনটা বলা বেঠিক, তাহলে আমার জন্য সুবিধা হয়। তোমার সম্পর্কে আমার যা জানবার সেটা জানা হয়ে গেছে। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। একজনকে আমাদের এই সুপার শেফ কিচেন থেকে বিদায় জানাতে হবে। রাত 11:30টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মাহবুবা ইসলাম সুমি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। গতকাল মুক্তি পেয়েছে আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র তুমি রবে নীরবে। তো কেমন দেখলেন? দর্শকদের রেসপন্স কেমন ছিল? হিউজ, আনএক্সপেক্টেড। মানে এতটা রেসপন্স পাবো ভাবতে পারিনি। আর দর্শক যে মানে নির্মাতা সুমিকে এত সুন্দরভাবে গ্রহণ করবে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার জন্য। ওটা ওনারা করেছেন এবং পছন্দ করেছেন কাজটি। ইটস এ ক্লাসিক মুভি তুমি রবে নীরবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বোন উপন্যাস অবলম্বনে আমি নির্মাণ করেছি রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে। ইমপ্রেস টেলিফিল্মের ছবি। মুভিটি তুমি রবে নীরবে নাম দিয়েছি বিকজ অফ স্টোরিতে এমন কিছু আছে যেখানে আমার মনে হচ্ছে নামটা মিনিংফুল, যার জন্য ২ বোন উপন্যাস অবলম্বনে তৈরি করে আমি তুমি রবে নীরবে নামটা আমার দেয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফেমাস গান হয়তো তুমি জানো, তুমি রবে নীরবে। তো মুভিটি এত সুন্দরভাবে অডিয়েন্স গ্রহণ করেছে, বিশেষ করে মহিলারা, আর সব শ্রেণীর দর্শক পছন্দ করেছে। আমি যেটা চেয়েছিলাম, আমি ক্লাস পিপলের জন্য বানাবো, এলিট পিপলের জন্য বানাবো তা নয়। আমি চেয়েছিলাম মানে মাস পিপল, ক্লাস পিপল সবাই দেখুক, সব
মানুষ দেখবে এবং এনজয় করবে, আচ্ছা। এন্টারটেইনমেন্টে ভরপুর থাকবে, এন্টারটেইনিং মুভি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে মুভি আমি কেন দেখতে যাই, আমি নিজে অডিয়েন্স হয়ে এন্টারটেইনমেন্টের জন্য, ফার্স্ট প্রায়োরিটি এন্টারটেইনমেন্ট, দেন মেসেজ থাকে, দেন অনেক কিছু থাকে মুভিতে না, সোশ্যাল মেসেজ থাকে, ফ্যামিলি ভ্যালুজ উঠে আসে, সোশ্যাল ভ্যালুজ আছে মুভিটিতে, ফ্যামিলি বন্ডিংস আছে। আমার নির্মিত প্রথম চলচ্চিত্র। কিন্তু চলচ্চিত্র হিসেবে, প্রথম চলচ্চিত্র হিসেবে যে দুই বোন উপন্যাসকে কেন বেছে দিলেন? সেটি হচ্ছে চোখের বালির পরে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়েছেন তারা জানেন দুই বোন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রোম্যান্টিক উপন্যাস। আচ্ছা। অ্যাট দ্য সেম টাইম ওখানে সুন্দর সুন্দর মেসেজ আছে, ফ্যামিলি বন্ডিংস আছে, যেটা বললাম, সোশ্যাল ভ্যালুসগুলো উঠে এসছে, ফ্যামিলি ভ্যালুসগুলো উঠে এসছে, যেটা এখনকার দর্শক খুব নিচ্ছে, পারিবারিক ফ্যামিলি ড্রামা ইটস এ। হ্যাঁ, আর ত্রিভুজ প্রেমের মিষ্টি ছবি। এর মধ্যে সবচেয়ে টুইস্টটা যেখানে, সেটা হচ্ছে চোখের বালি যারা দেখেছে তাদের কাছে অনেকটা চোখের বালি রিফ্লেকশন মনে হতে পারে, কারণ ওনারই তো লেখা চোখের বালি, দুই বোনও ওনার লেখা উপন্যাস, তো রিফ্লেকশনটা হচ্ছে ওখানেও ত্রিভুজ প্রেম ছিল, এখানেও ত্রিভুজ প্রেম। আমি চেয়েছিলাম যে একটা রোম্যান্টিক মিষ্টি প্রেমের ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য। ওনার লেখনী প্রত্যেকটা লাইন হচ্ছে ফিলসফি, কিন্তু আমি সেই ফিলসফিটাকে সুন্দর আকারে খুব সাধারণ ভাষায় যেন দর্শকের কাছে পৌঁছতে পারি, সেই টার্গেটটা নিয়ে কাজটি করেছি, যেন সবাই দেখে, সবাই পছন্দ করে। এই ধরনের সাহিত্য নির্ভর ছবি, লিটারেচার বেসড ছবিতে পিরিয়ডটাকে ধরে এনে অ্যাট দ্য সেম টাইম মুভির যে ল্যাঙ্গুয়েজ ওটা যেন কোনোভাবে ফল না করে, ওটা আমার প্রায়োরিটি ছিল। মুভির ল্যাঙ্গুয়েজটা যেন মুভির ল্যাঙ্গুয়েজ থাকে, ওটা আমার ফার্স্ট টার্গেট ছিল। আর পিরিয়ডটাকে যখন আমি ধরে এনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সময়টা 150 বছর আগের, এখন পর্যন্ত মুক্তি পেয়েছে বা সামনে পাবে? বেশ কিছু হলে মুক্তি পেয়েছে, দর্শক তার প্রিয় প্রেক্ষাগৃহে পাশের হলটিতেই দেখতে পাবে মুভিটি। আর এবার আসি যে কারা কারা অভিনয় করছেন এখানে। অভিনয় করেছেন, ইটস এ ভাইটাল কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আর দর্শক যারা দেখে ফেলেছেন তারা তো জানেনি কারা কারা আছে, তারপরেও বলে দিই। ভাস্বর যে কাজটি করেছে, শশাঙ্ক ক্যারেক্টারটি, ভাস্বর হচ্ছে উত্তম কুমার মহানায়ক, উত্তম কুমারের নাতনি জামাই। ওর ভাস্বরের কথা, ওয়ে অফ টকিং, ওর চলাফেরা সবকিছুর মধ্যে উত্তম কুমার বাস করে। ভাস্বর এর আগেও আমার সাথে কলকাতায় কাজ করেছে, ও কলকাতায় মুভি করে, বম্বেতেও মুভি করেছে, হিন্দি মুভি। আর অমৃতা একটি মেয়ে কাজ করেছে, যে দুটো মুভি করেছে কলকাতায়, একটা রিনাউন্ড জার্নালিস্টের মেয়ে, ভেরি এডুকেটেড মেয়ে, ও পিএইচডি করছে। তো অমৃতা, শি ডিড ভেরি ওয়েল। আর হচ্ছে ইরফান সাজ্জাদ, ও আমাদের বাংলাদেশের ইরফান সাজ্জাদ, ইউ নো হিম, ইরফান সাজ্জাদ। আর আছে তানজিন তিশা। আমি এদেরকে একদম ফ্রেশ কাস্ট নিয়েছি, বিকজ যেন এদেরকে দেখলেই মনে হয় ওই ক্যারেক্টারগুলো এই মানুষগুলো। শুটিং কোথায় কোথায় হয়েছে, লোকেশন কোথায় কোথায় ছিল? লোকেশন ছিল কলকাতায় ভবানীপুর, বোলপুর, ইউনো ভবানীপুর, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি আছে ভবানীপুরে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো দু জায়গাতে বসে লিখতেন, শিলাইদহ ওনার জমিদারি ছিলেন, পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গে দু জায়গাতেই উনি থাকতেন, যাতায়াত করতেন। উনি তখন যে জায়গাতে বসে যে উপন্যাসটি লিখতেন তার ডেসক্রিপশনে সেই উপন্যাসগুলোর, সেই জায়গাগুলোর ডেসক্রিপশন আছে। সো দ্যাটস ওয়াই আই হ্যাড টু গো টু কলকাতা। আর ওনার যে পিরিয়ডকে ধরে আনার যে প্রপস, যে কালেকশন, হ্যাঁ, যেই ধরনের প্রপস এখানে ইউজ হয়েছে, আমি বলছি পরে, প্রপসের কথা আসি, ফার্নিচারের কথা আসি, ওগুলো আমাদের দেশে এভেলেবেল না। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং এভেলেবেল না। আর যে শুটিং ফ্লোরটিতে আমি কাজ করেছি, এটা একটা বিশাল শুটিং ফ্লোর, 50 লক্ষ টাকার একটা শুটিং ফ্লোর। ওটা আমার বাড়ি থেকে আমার বড় দু ভাই অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো ওই শুটিং ফ্লোরটিতে আমি কাজ করেছি। আমার বাড়ি থেকে 2 ট্রাঙ্ক শুধু প্রপস গেছে, আর কস্টিউম গেছে। কস্টিউম জুয়েলারি করেছেন আমার বড় বোন রিটা হোসেন, উনি রিনাউন্ড অ্যাক্ট্রেস ছিলেন, মডেল ছিলেন এক সময়, উনি এখন আমেরিকাতে আছেন, উনি করেছেন কস্টিউম। সো সব মিলিয়ে আমার ফ্যামিলি সাপোর্টটা একটু স্ট্রং ছিল বলে আমি কাজটি করতে পেরেছি। আর এই কাজটি খুব এফোর্ডেবল ছিল, খুব চ্যালেঞ্জিং, খুবই পরিশ্রমের কাজ। প্রথম চলচ্চিত্র হিসেবে, আপনি একজন নির্মাতা হিসেবে আপনার সন্তুষ্টির জায়গাটা আসলে কতখানি ছিল? আমার 100% সন্তুষ্টির জায়গা আছে, স্যাটিসফ্যাকশন। আমার লিমিটেড বাজেটের মধ্যে
আমি 110% স্যাটিসফাইড। আর বাকিটা তো দর্শকের কাছ থেকে পাবো যত দিন যাবে, কারণ এই মুভিটা না একদিন দুদিন চলবে না, কিন্তু যতবার জন্মজয়ন্তী আসবে কোনো না কোনো হলে শুধু চলবে তা নয়, কোনো না কোনো চ্যানেলে যাবে। আমাকে এই মুভিটি অনেকদিন বাঁচিয়ে রাখবে আমার দর্শকদের মাঝে, আই হোপ সো। সো আমার দর্শক বিহাইন্ড দ্য ক্যামেরা সুমিকে অনেকদিন, কিন্তু এর আগে তো আমরা জনপ্রিয় অভিনেত্রীকে পেয়েছি মাহবুবা ইসলাম সুমিকে, তো সেখান থেকে ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে যাওয়ার গল্পটা আমি একটু শুনতে চাই। ক্যামেরার পেছনে যাওয়ার গল্পটা না আমি শুরু থেকে যদি ছোট করে বলি, আমার প্রথম দিন ক্যামেরার সামনে নায়িকা হিসেবে দাঁড়ানো হয়েছে আমার বাবার প্রডিউস করা টেলিফিল্ম দিয়ে, আফজাল হোসেনের ডিরেকশন, আমি পারফর্মার, আর আফজাল ভাইয়ের ডিরেকশন, আমাদের প্রডিউস করা টেলিফিল্ম 7 রঙের স্বপ্ন। ওইটা ভীষণভাবে স্ট্রাইকিং একটা ব্যাপার। অনেকে বলেন যে আফজাল ভাইয়ের ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল লাইফের, ওই কাজটি অনেক রিনাউন ব্যক্তিত্বরা বলেন। তো ওই কাজটি দিয়ে আমার শুরু, আর তখন থেকেই আমার বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করার ইচ্ছে ছিল, যার জন্য প্রোডাকশন হাউসটা বাবা করে দিয়েছিলেন। আর লেখালেখিটা আমি বরাবর করেছি। আমার এখনো বাসায় 3টে শুধু ফিল্মের স্ক্রিপ্ট করা, আরো এরকম 4-5টে নাটকের স্ক্রিপ্ট করা। আমি যখন নাটকগুলো করি ওগুলোর চিত্রনাট্য সংলাপ আমার থাকে, কাহিনী আমার থাকে, মাঝে মধ্যে আমি বাইরে থেকে কিছু কাহিনী নেই, সেগুলোরও চিত্রনাট্য সংলাপ আমি করি। আর একটা সময়ের পরে না আমার মনে হয়েছে কি আমি আমার ভেতরের আত্মাটাকে তৃপ্ত করতে পারছি না, মনে হচ্ছে কি ডিরেকশনটা আমি একটু কনসেন্ট্রেট করি বেশি, লেখালেখিটা করি, সব না একসাথে হয় না। আমি যখন এখনো অন স্ক্রিনে আমাকে যখন কোনো চ্যানেল থেকে স্পেশালি অফার করে, বলে যে না আপনি কিন্তু করেন, হ্যাঁ, তখন মাঝে মধ্যে আমার প্রোডাকশনে আমি পারফর্ম করি। আমি অ্যাক্টিং করতে গিয়ে তখন আমার মনে হয় কি, আমার মনে হয় এই শটটা আরো ভালো হতো যদি আমি ইন ফ্রন্ট দ্য ক্যামেরা না থাকতাম, বিহাইন্ড দ্য ক্যামেরা থাকতাম, কারণ দুটো কাজ একসাথে খুব ডিফিকাল্ট জব, বাট তারপরেও করেছি, ভালো অনেক কাজ করেছি নিজের ডিরেকশনে, নিজে অনেক স্পেশাল মানে চ্যানেল থেকে রিকোয়ারমেন্টস ছিল বলে নায়িকা হয়েছি নিজের ডিরেকশনে। সো আই রিয়েলি ফিল হ্যাপি রাইট নাও যে আমাকে সবাই আমার এই কাজটি, মানে এখন যে কাজটি দিয়ে সবাই চিনছে, ওটাতে বেশি মনে হয় আমি কমফোর্টেবল, লেখালেখি এবং ডিরেকশন রেদার দেন নায়িকা। মানে অভিনেত্রী সুমির চেয়ে আমার মনে হয় আমার এই সত্তাটাকে আমি ইনহ্যান্স করতে চাই, এগিয়ে নিতে চাই, নির্মাতা এবং লেখালেখিটাকে, যদি উপরওয়ালা আমার সাথে থাকে। অনেক অনেক শুভকামনা থাকলো। আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে আরো অনেক গল্প ছিল, বাকি থেকে গেল, সামনে কোনো আয়োজন পেলে আমরা আরো সেই গল্পগুলো শুনে ফেলবো। এনটিভির সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামটিতে ইনভাইট করার জন্য। আর আমার দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই মুভিটি এখন হলে চলছে, তুমি রবে নীরবে, আমার নির্মিত প্রথম চলচ্চিত্র। আপনারা হলে যারা এখনো গিয়ে মুভিটি দেখেননি, আপনার পাশের প্রিয় প্রেক্ষাগৃহে মুভিটি গিয়ে দেখুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।